ডামাডোলে গুলিয়ে গেছে আসল এবং নকল, সেই কবে লিখেছিলেন সুনির্মল বসু। এই আসল নকল আলাদা করার দাবি ঘিরেই আজ এই মুহূর্তে তীব্র উত্তেজনার ছবি এসএসসি দপ্তরের সামনে। সরাসরি সেই ছবিতে যাব, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত যোগ্য ঘোষণা করা হবে। এসএসসি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এমন খবর সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারারা। এসএসসি অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের ব্যারিকেড ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা, বাধা পেয়ে অবস্থান বিক্ষোভ। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? সরাসরি আমার 7 সহকর্মী ওখানে আছে এই অনুষ্ঠানে, বারবার তাদের কাছে যাব। সরাসরি আমার দ্বিতীয় প্রশ্ন, নিয়োগ তো করেছিল এসএসসি, তাহলে চতুর্থ থেকে অষ্টম কাউন্সেলিংয়ে উত্তীর্ণরা কেন যোগ্য নন? ললিপপ হাতে নিয়ে ফিরবো না, বৈঠকের পর জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা। তাহলে কি যোগ্যদের মধ্যে আবার নতুন করে অযোগ্য বাছাই করবে এসএসসি? তৃতীয় প্রশ্ন, প্রতিশ্রুতি মতো যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করুক এসএসসি, এই দাবি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের বাইরে অবস্থান গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরও। ক্রমশ সেখানেও বাড়ছে উত্তেজনা, আদৌ মিলবে সমাধান সূত্র? চতুর্থ প্রশ্ন, অযোগ্যদের থেকে বেতন ফেরাতে কি পদক্ষেপ নিয়েছে সরকার? রাজ্যকে সরাসরি প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির বেঞ্চের। ওএমআর শিট এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ কার্যকর হয়েছে কিনা তাও জানতে চাইল কলকাতা হাইকোর্ট। নতুন করে অস্বস্তিতে রাজ্য? পঞ্চম প্রশ্ন, এসএসসির 26,000 চাকরি বাতিল নিয়ে তোলপাড়ের আবহে এবার আদালতের নজরে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা। আগামী সোমবার থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুরু টানা শুনানি। 26,000-এর পর এবার কি রয়েছে প্রাথমিকে প্রায় 32,000 চাকরি প্রাপকের ভাগ্যে? বিরাট প্রশ্ন। ষষ্ঠ প্রশ্ন, কোনো বহিরাগত নয়, প্রতিবেশীদের হাতেই শামসেরগঞ্জে খুন বাবা ও ছেলে। মাত্র 200 মিটারের মধ্যেই বাড়ি, ধৃত 4 অভিযুক্তে। খুনের পেছনে যখন স্থানীয়রাই, তখন বহিরাগতদের হামলার তত্ত্ব আর ধোপে টিকছে কি? তবে শুরুতেই দেখাবো, এখনো প্রকাশ হলো না যোগ্যদের তালিকা। এসএসসি দফতরের সামনে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি, দেখুন। আমরা মেরিটের ভিত্তিতে যোগ্য অযোগ্য একদম সার্টিফাইড লিস্ট তারা দিক, যতক্ষণ না দিবে এবং ওএমআর কপি যতক্ষণ না দেবে আমরা এখান থেকে উঠছি না। চেয়ারম্যানের কারসাজি অযোগ্যদের রেখে দেওয়ার জন্যই এটাই হচ্ছে, আর কিছুই না। সারা রাত পড়ে থাকবো, চেয়ারম্যানকে বেরোতে দেবো না। শিক্ষামন্ত্রী চেয়ারম্যানকে আজকে পদত্যাগ করতে হবে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হওয়ায় উত্তাল হয়ে উঠল এসএসসি ভবনের সামনের রাস্তা। ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারারা। আজকে ছেলে মেয়েদেরকে কি বলবেন? ক্লাসে গিয়ে তারা কি পড়াশোনা করবে? পড়াশোনা করে কোথায় যাবে? আমরা পড়াশোনা করে রাতের পর রাত জেগে পরিশ্রম করে আজকে একটা চাকরি জুটিয়েছিলাম, তাদের যদি এইভাবে বরখাস্ত হতে হয়, তাহলে আপনারা বাড়িতে গিয়ে কি বলবেন নিজের ছেলে মেয়েদেরকে? এত বড় সোশ্যাল স্ক্যামটা হতে দেবেন না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিহারারা। যে আন্দোলন ছিল রাস্তায়, একদম স্কুল সার্ভিস কমিশনের দোরগোড়ায় উঠে এসছে। বুঝতে পারছি প্রত্যেকটা প্রতিশ্রুতি ললিপপের সমান, কিন্তু এই ললিপপ নিয়ে আমরা বাড়ি যাব না, এই রাজপথে আমরা থাকবো যতক্ষণ না এর লিস্ট পাচ্ছি। এতদিন শুনছিলাম যোগ্য অযোগ্য, একদল যোগ্য যারা মেধায় পেয়েছে চাকরি, আরেকদল অযোগ্য যারা টাকায় পেয়েছে চাকরি। আজ হঠাৎ নতুন চালাকি যে কাউন্সিলিং এর প্রশ্ন আসছে। সোমবার সকাল থেকেই চাকরিহারারা স্পষ্ট করে দেন তারা শেষ দেখে ছাড়বেন। ইলেকশন করতে দেবো না বাংলায়, বন্ধ থাকবে ইলেকশন যতক্ষণ না আমাদের অধিকার, মৌলিক অধিকার ফুলফিল হচ্ছে। ললিপপটা হচ্ছে এটাই যে ওনার প্রত্যেকটা যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোর কোনো সঠিক আমি কোনো তার মূল্য পাইনি। সেই প্রতিশ্রুতিগুলোকে আমি এক একটা ললিপপ বলে মনে করেছি। রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষাকর্মীরাও। যোগ্য অযোগ্য নির্বিশেষে সুপ্রিম কোর্টের রায় যাদের সবার চাকরি ইতিমধ্যেই ছেদ হয়ে গেছে। আমরা যোগ্য চাকরি ফিরিয়ে দিতে চাই, এইটাই আমাদের দাবি, আর আমরা এক্সাম দিতে চাই না।
লাগাম ছাড়া দুর্নীতির কারণে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়া ও মুর্শিদাবাদের দাঙ্গার প্রতিবাদে কলকাতা ও জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি ও এবিভিপি। তৃণমূল নেতৃত্বের জেল যাত্রার ভবিষ্যৎবাণী শোনা যায় অর্জুন সিং এর গলায়। সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। লালবাতি কার বা কাদের জ্বলবে সেটা তো সময় বলবে, কিন্তু এই অর্জুন সিং এবং এনার নেতা শুভেন্দু অধিকারী তারা তো বহু বছর ধরেই লালবাড়ির কালো পোশাক পরা তান্ত্রিকদের দেওয়া মাদুলি নিয়ে কোনো রকমভাবে রাজনৈতিকভাবে জীবিত রয়েছেন। তাহলে তো এদের দুজনেরই লালবাতি জ্বলে যাওয়ার কথা কবে? এসএসসি নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়ের মধ্যেই 28 এপ্রিল থেকে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে। ঐশী মুখোপাধ্যায়, শোভন পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য সে লুকাস, কি বিচিত্র এ দেশ আর কি বিচিত্র এই এসএসসি এই কোথা থেকে বিভাজনের কথা আসছে? এই 3টে কাউন্সেলিং এবং তারপরে 4র্থ থেকে 8ম কাউন্সেলিং আমি একটু বলে নিই। এক হচ্ছে যে প্যানেল প্রকাশের 1 বছরের মধ্যে এই এসএসসি প্রথম 3টে কাউন্সেলিং করেছিল এবং 4র্থ থেকে 8ম কাউন্সেলিং মানে 5টা কাউন্সেলিং হয়েছিল 1 বছরের পরে এসএসসি করেছিল। আমি বলছি এই যে ক্ষোভ, একে মানে আমি কি করে অস্বীকার করতে পারবো? তার কারণ এসএসসি যাবতীয় দুর্নীতি, কেউ তো এসএসসিকে বলেননি যে 1 বছর পর করতে, অর্থাৎ এসএসসি যাবতীয় ভুল সিদ্ধান্ত, দুর্নীতিগ্রস্ত সিদ্ধান্তের জন্য মাশুল দিতে হচ্ছে চাকরিহারাদের, তার দায় নিতে হচ্ছে এই শিক্ষকদের। আমি বলছি কোথায় যাবেন তারা? 2, এই যে ডিভাইড অ্যান্ড রুল, যেটা নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের রায়ের 31 নম্বরে আছে, কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে যোগ্যদের মধ্যে অসংখ্য চাকরিহারাদের নিয়ে আমি একটা অযোগ্য তালিকা তৈরি করছি এবং সেই যারা শুধুমাত্র এসএসসির সিদ্ধান্তের জন্য আজকে সম্পূর্ণ চাকরিহারার পর দ্বিতীয়বার একেবারে অন্যায়ভাবে অযোগ্য দেখে দেয়া হচ্ছে, তাদের প্রতি কি নিঃসন্দেহে ভয়ঙ্কর অবিচার হচ্ছে না? এই প্রশ্ন আমাদের থাকবে। সরাসরি চলে যাব ঘটনাস্থলে, আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারী সেখানে আছে। কৃষ্ণেন্দু, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, তুমি ছবিটাই দেখতে পাচ্ছ, আমাদের ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো সেই ছবিটা দেখাতে। স্কুল সার্ভিস কমিশনের দোরগোড়ায় পর্যন্ত সেই আন্দোলন পৌঁছে গেছে। পুলিশ কার্যত ঠুটো জগন্নাথ একা বসে আছে এবং ভেতরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান রয়েছেন, সেখানে এখানকার 13 জনের প্রতিনিধি দল একজন গিয়েছিলেন। তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মারফত জানতে পেরে সেই বার্তা বাইরে পৌঁছে দিয়েছেন যে প্রথম 3টে কাউন্সেলিংয়ে তারা যোগ্য হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যাদের, তাদের চিহ্নিত করবেন এবং বাকিদের করতে পারবেন না। তারাই ওখানে প্রতিবাদে বসে পড়েন এবং যে এখন সম্ভবত যে ছবিটা দর্শকরা এবং আমরা দেখতে পাচ্ছি লাইভে, ওই 13 জনের প্রতিনিধি দল কি বেরিয়ে আসছেন? দেখো, 2-1 জন বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সমাধান সূত্র এসছে বলে তাদের মনে হয় না। এবং আমরা সরাসরি যাওয়ার চেষ্টা করব করে আমি তারা সরাসরি সেই কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে হ্যাঁ, তারা বেরোনোর চেষ্টা করছেন, তারা বেরোচ্ছেন। আমরা সরাসরি একবার জানার চেষ্টা করব। একদম আমরা দেখলাম ভেতরে যাওয়ার পরে ওনারা একটা অন্য গেম খেলছেন যে থার্ড কাউন্সিলিং এর পর থেকে বাকিদেরকে ওনারা টেন্টেড লিস্ট মানে আনটেন্টেড বলতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম তার মানে কি আমরা স্যালারি পাবো না? বলছেন না, ফোর্থ কাউন্সিলিং থেকে বাকি কাউন্সিলররা স্যালারি পাবেন না, তারা স্কুল যেতে পারবেন না, তাদের চাকরি চলে গেল। মামার বাড়ির আবদার নাকি? চাকরি চুরি করলো এসএসসি আর সরকার এত বড় দুর্নীতি করলো, আজকে তাদের জন্য আমাদের ন্যাংটো হয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমরা কি ইয়ার্কি ম্যাচেন নাকি? আমাদেরকে একজনকে ছেড়ে কথা বলবো না, শেষ করে দেবো। যদি আমাকে অযোগ্য বলা হয়, আমার চাকরি যদি চলে যায়, এই এসএসসি অফিস চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আর আজকে এই মুহূর্তে থেকে যতক্ষণ না শুরু হচ্ছে, আমরা এসএসসি অফিস ঘেরাও করে রাখবো। একজন কর্মচারী আর চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না। আমার ইমিডিয়েট সলিউশন চাই। সুমনদা, সরাসরি আমি যারা ভেতরে ছিলেন সরাসরি তারা বেরোচ্ছেন, তাদের সঙ্গে কথা বলবো এবং তারা বলছেন যে কি করে স্কুল সার্ভিস কমিশন কি করে আজকে তাদের আমরা দেখতে পাচ্ছি। আজকে এসএসসি
এসএসসি অফিসে আপনি 2 ঘন্টা ছিলেন, আমরা লাইনে আছি, এসএসসির 2 ঘন্টা ছিলেন আপনি, সেক্ষেত্রে আপনাদের কি বলা হলো, চেয়ারম্যান কি আমাদের বললেন? সোজা কথা, আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, চেয়ারম্যান স্যার এটা বলেন যে থার্ড কাউন্সিলিং অবধি ওনারা আনটেন্টেড, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড এই লিস্টে রাখবেন। বাকিদেরকে মানে ফোর্থ থেকে যোগ্যতার নিরিখে টাকা না দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমার চাকরি আজকে চলে যাবে, তাই রাজ্য সরকার আর এসএসসি নেবে তো? আমরা বলেছি আমি যদি অযোগ্য হই আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। কেন মানে কেন ফোর্থ কাউন্সিলিং থেকে ওরা বলছে? ওনারা লয়ার রেখেছেন, সুপ্রিম কোর্টের অর্ডার পড়ছেন, আজকে দাঁড়িয়ে 19/12/2019, 17/12/2019 হাইকোর্টের এফিডেভিটে এই স্পেরিয়ার প্যানেল দেওয়া হয়েছিল। আজকে যদি উনি এসে বলেন যে 1 বছর পেরিয়ে গেছে আমার চাকরি চলে গেল, কে বলেছিল 1 বছরের মধ্যে নিয়োগ না করতে? আমরা আন্দোলন করে তাই দেরি হয়েছে, তাতেও দেরি হয়েছে। সেই সময় বারবার বলেছিলাম যে এখনই নিয়োগ করুন। একবার এখান থেকে পাঠাতেন শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর বললো এসএসসি করছে না, এসএসসি বলতো শিক্ষা দপ্তর করছে না। মানে আগে যারা যোগ্য ছিলেন তাদের মধ্যে তো আরো ছোট হয়ে গেল যে ফোর্থ কাউন্সিলিং, অবশ্যই যারা সবাই অযোগ্য। ওনারা ডিভিশন তৈরি করছেন, এখন ভোট থেকে বাকিদের বাদ দিচ্ছেন। মামার বাড়ির আবদার কাউন্সিলিং তো এসএসসি করেছে, এসএসসি করেছে, দেরি হয়েছে এসএসসির জন্য, তাহলে তার উচিত আমার চাকরি কিভাবে সুরক্ষিত থাকবে সেটা ব্যবস্থা করা। আমরা দাবি করছি রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী আমাদের জন্য 2 কোটি টাকা কম্পেনসেশন ঘোষণা করুক এবং আমার মিডিয়ার সামনে তারা বসে বলুক যে সরকার, মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী এবং এসএসসি পর্ষদ এদের দোষে এই সব নিরীহ ছেলে মেয়েদের চাকরি গেল, এইটা করতে হবে। আমার সম্মান নিয়ে ছেলে খেলা। 2 ঘন্টা ধরে কি করলেন, ভেতরে কি করলেন এই 2 ঘন্টা? আমরা এসে চেয়ারম্যানের কথা শুনি, মানি না, সামনে চেয়ারম্যানের ঘরের সামনে আমরা বিক্ষোভে বসি, আমরা বলি যতক্ষণ না শুরু হবে উঠবো না। উনি জানান যে এমআইসির সঙ্গে কথা হয়েছে, লয়ারের সাথে কথা হয়েছে, এখন আমি কিছু করতে পারবো না, 2-3 দিন সময় লাগবে। 2-3 দিন আমরা এসএসসি অফিস গেলাম। তালিকা প্রকাশ কি হবে আজকে? তালিকা প্রকাশ বলা কোনো তালিকা প্রকাশ হচ্ছে না, কোনো তালিকা আপাতত প্রকাশ হচ্ছে না। আমরা ঘেরাও করে রাখছি, ওনারা অফিসে বসে কাজ করুন, আমরাও আছি, যতক্ষণ না শুরু পাচ্ছি যাব না। আমরা বেরোলে ঘেরাও করে রাখবো, ছাড়বো নাকি? তুমি শুনলে একেবারে কৃষ্ণেন্দু আমরা শুনলাম। আমি বলছি বিস্মিত হচ্ছি এই জন্য, তার কারণ ধরুন নজিরবিহীনভাবে পরপর আপনি যদি ঘটনাক্রম দেখেন তাহলে নজিরবিহীনভাবে ওএমআরসির ধ্বংস করা হলো 1 বছর পরেই বা 1 বছরের মাথায়, এবং তারপরে আমি কাউন্সিলিং করলাম, আমি সম্পূর্ণ এসএসসির কথা বলছি, 5ম থেকে 8ম কাউন্সিলিং করলাম 1 বছর পর ওএমআরসির ধ্বংস করার পর। আমি বলছি কোন সুপ্রিম কোর্ট কি করে একে ছাড় দেবে? অর্থাৎ সেই আলটিমেটলি এসএসসির ভুলের মাসুল দিতে হচ্ছে এই এত অসংখ্য চাকরিহারাকে। কেন 1 বছরের মধ্যে কাউন্সিলিং শেষ করা হলো না, এই প্রশ্ন তো থাকবে। আমি এরপরে বিভাজনের কথা বলছিলেন যে ভাই ওখানে কৃষ্ণেন্দুর সঙ্গে কথা বলছিলেন, বিভাজন তো বটেই। প্রথমে বিভাজন করা হলো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অংশ বাদ চলে গেল। এবার আমি 1 থেকে 3 এবং 4 থেকে 8 এই কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা এসছে তাদের বিভাজন করে দিলাম। কিন্তু আমি বলছি এই দায় তো এক এবং একমাত্র এসএসসিকে নিতে হবে। তার কারণ কোনো চাকরি প্রার্থী তো বলেননি যে আপনি 1 বছরের পরও বেআইনিভাবে কাউন্সিলিং করুন অথবা ওএমআরসির ধ্বংস হওয়ার পর চাকরি দিন। অর্থাৎ আমি ভুল করলাম অথবা আমি একেবারে চুরির জন্য অপরাধ করলাম, আমি দুর্নীতি করলাম, করে তার দায় এতগুলো অসহায় মানুষ, শুধু মানুষ নয় তাদের পরিবার, বয়স্ক বাবা মা, ছেলে মেয়ে, ইএমআই, এই সমস্ত মানুষগুলোর ওপর চাপিয়ে দিলাম। আমি আবার সরাসরি যাব এবং এই অনুষ্ঠানে নজিরবিহীনভাবে আমি চেষ্টা করব এই লাইভ পরিস্থিতি হাফ উইন্ডোতে 2 উইন্ডো করে কেটে রাখতে আগাগোড়া সরাসরি যাব। সরকারের দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, এসএসসি দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কি হবে? আমার ছেলে খেলা হচ্ছে আজকে, কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে অযোগ্য, বলবে টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে, তারা তো জানবে না, দায়িত্ব কে নেবে? ইমিডিয়েট সবাই এসএসসি অফিস ঘেরাও করো, এই গেট ওই গেট, সমস্ত গেট বন্ধ করে রাখো। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠি চার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা, আমাকে অযোগ্য বলা, ইয়ার কি পেয়েছে? আমরা যতক্ষণ না সুরা পাচ্ছি একজনও বাড়ি যাবেন না।
এই এসএসসি অফিস 2 থেকে 3 দিন যতদিন না শুরু করবে আমরা ঘেরাও করে রাখবো, না কাউকে যেতে দেবো না আমরা যাবো। আমরা বলে এসেছি আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে, যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন 2 কোটি টাকা কম্পেনসেশন দিন, 2 কোটি টাকা। এবং শুধু তাই নয়, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চালা চামুন্ডা যত আছে সব বসে ওপেন মিটিং এ বলুন দোষ আমাদের, ওদেরকে বলি হতে হলো, তাই 2 কোটি টাকা দিচ্ছি। হ্যাঁ, যেরম নাচাবে সেরম নাচবো। আরে গুলি করে মেরে দিন, কারোর কথা শুনি না, কারোর কথা শুনতেও যাবো না। আমি যোগ্যতা নিরীক্ষা চাকরি পেয়েছি, যোগ্য হয়ে চাকরি পেয়েছি। ইয়ার্কি পেয়েছে নাকি এখানে? আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, সে তুমি যেই হও, সে যেই হও আর যেই হও। আমরা কারা? আমরা কারা? দুটো গেট বন্ধ করে রাখো, দুটো গেট বন্ধ করে রাখো, কাউকে ছাড়বে না, কাউকে যেতে দেবে না। এখানে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, যা করে দিক, আমরা উঠবো না। যোগ্যতা নিরীক্ষা চাকরি পেয়েছি, কারোর দোষে আমি দোষী হতে চাই না। ঘেরাও করে রাখো পুরো। কিচ্ছু বলেনি, কোনো সুরা নেই, কিচ্ছু হলো না। আজকে তারা দুর্নীতি করলো, টাকা খেলো, আর আমার চাকরি চলে যাবে, আমি অযোগ্য। ইয়া কি হচ্ছে এখানে? বলছেন ভোট কাউন্সিলিং থেকে সব কাউন্সিলিং বাতিল, কিসের জন্য? তাহলে আমরা তো টাকা দিইনি, তাহলে কিসের জন্য? স্যালারি থাকবে না, স্কুল যেতে পারবো না, অসামাজিক হয়ে যাব, অযোগ্য চিহ্নিত হবো। কেন? মামার বাড়ির আবদার নাকি? আমরা ঘেরাও করে রাখবো, কাউকে যেতে দেবো না, নিজেরাও যাবো। দেখুন আমি সহজ কথা বলছি, সেটা হচ্ছে এসএসসির কি উচিত ছিল, যখন 1 বছরের মধ্যে কাউন্সেলিং শেষ করতে পারলাম না, তখন এসএসসির কে এটা উচিত ছিল না যে ওএমআর শিটগুলো আমি নষ্ট করব না, আমি ধ্বংস করব না? যদি কোনো ভেস্টেড ইন্টারেস্ট না থাকে, আমি যখন আমি খুব সহজভাবে ধরছি যে ধরে নিচ্ছি এসএসসির অন্য কোনো দুর্নীতির উদ্দেশ্য নেই, যখন আমি দেখছি যে 1 বছরের মধ্যে আমি কাউন্সেলিং শেষ করতে পারলাম না, আমি তা সত্ত্বেও কেন নজিরবিহীনভাবে, আগে নাকি 3 বছর রাখা হতো, নজিরবিহীনভাবে সমস্ত ওএমআর শিট ধ্বংস করে দিল। এ তো পরিষ্কার, এই আইন পাল্টে এই জিনিস হওয়াতে একেবারে কাদের ভেস্টেড ইন্টারেস্ট সেই প্রশ্ন তো উঠবে, দুর্নীতির সঙ্গে কারা সরাসরি যুক্ত। আমি এই অনুষ্ঠানের শুরুতেই চলে যাব রাকেশ আলম, 36 বছর বয়স, ভৌত বিজ্ঞানে গঙ্গারামপুরের স্কুলের শিক্ষক। আজকে এই যে বিপুল সংখ্যক রাজেশদের কথা এতক্ষণ শুনছিলাম, স্টুডিওর মধ্যে আছেন রাকেশ আলম, কি বলছেন তিনি শুনবো। নমস্কার সকলকে। সুমনদা, যখন আপনার স্টুডিওতে আসছিলাম, একটা রাজপথের পাশে একটা বড় হোর্ডিংয়ে লেখা ছিল, চোখে পড়ল যে সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আমরা নিজেদের অযোগ্য ভাবি না, আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আমরা সচেতন ছিলাম না। আমরা যে সময় ক্লাসরুমে ক্লাস করিয়েছি সে সময় আমাদের সচেতন উচিত ছিল যে হাইকোর্টে এসে আমাদের পার্টি হওয়া, আমরা এসেও ছিলাম। আমাদের স্কুলে একটা শুধু লেটার গিয়েছিল, বলা হয়েছিল আপনাদের জানানো হচ্ছে আপনাদের প্যানেল নিয়ে কেস চলছে, আমরা এসেছিলাম, আমাদের বলা হয়েছিল তোমরা যোগ্য, তোমাদের এই কেসে পার্টি হতে হবে না। এই ড্রাইভার কি আমার? 17 রকম জালিয়াতি হতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি আমরা কোন জালিয়াতিটাকে মানছি। যদি আমাদের ওএমআর ম্যানিপুলেটেড হয়, যদি আমাদের র্যাঙ্ক জাম থাকে, যদি আমাদের প্যানেল এক্সপায়ার হয় আমরা, বা যদি অন্য কিছু হয় যেটা আমাদের ফল্ট, আমরা সেক্ষেত্রে মেনে নেব। কিন্তু সিস্টেম যদি কোনো প্রসেস যদি ভুল থাকে, তার দায়ভার আমার নয়। ওএমআর আমি বানাইনি, ওএমআর তৈরি আমরা করিনি, ওএমআর সংরক্ষণের দায়িত্ব এসএসসির। আমরা শুধুমাত্র পরীক্ষার্থী, আমরা গেজেট দেখেছি, আমরা কোয়ালিফিকেশন একদম, এবং 1 বছরের মধ্যে আপনার কাউন্সেলিং হবে না, 1 বছরের পরে এই সিদ্ধান্ত তো আপনি কেন, আপনার মতো কেউ নিতে পারেন না, এসএসসি সিদ্ধান্ত। এই ডিভাইড এন্ড রুল পলিসি এটা এসএসসি করছেন, কারণ আমাদের থেকে আমরা দুটো পর্যায়ে ভাবি, একটা যোগ্য আর একটা অযোগ্য।
যেটা সিবিআই বলছেন যে স্পেসিফিক্যালি নোট ফাউন্ড টু বি টেন্টেড, আমরা সেটা মানি না। বারবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছেন যে এটা বলতে হবে ভেরিফাইড আনটেন্টেড, আমরা ভেরিফাইড আনটেন্টেড। আমাদের হাজারবার চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে, হাজারবার ডকুমেন্টস দেওয়া হয়েছে, আমাদের সেখানে আনটেন্টেড দেখাতে পারেনি। তাহলে আমাদের সহজ কথা, আজকে আমরা রাজপথে এসেছিলাম কেন, আমরা বারবার রাজপথে আসবো কেন? আমরা এসেছিলাম এসএসসির আজকে তালিকা প্রকাশ দেওয়ার কথা ছিল। কাল রাতেই আমাদের কাছে খবর আসে যে তালিকায় 2 রকম না, তালিকা 3 রকম হবে। কীরকম তালিকা? একটা হচ্ছে 1212, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি র্যাঙ্কজাম তালিকা, যাদেরকে এসএসসি অযোগ্য বিবেচনা করেছে। আর একটা হচ্ছে কারা, যারা ওএমআর ম্যানিপুলেটেড। এই জায়গাটা এসএসসি কিছুতেই মান্যতা দিচ্ছে না। আমরা জানি না কি দরদ সেখানে লুকিয়ে আছে, কিন্তু আমাদের বলা হচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। আমরা চাইছি আমাদের ভেরিফাইড আনটেন্টেড করুন। আমরা যখন আন্দোলন শুরু করি 2টোর সময় আমি বলেছিলাম চেয়ারম্যানকে যে স্যার আপনাকে 4টা অবধি সময় দিচ্ছি, আজকে কোনো প্রতিনিধি দল আমরা উপরে যাব না, আপনাকে নিচে আসতে হবে, কারণ আপনার এসএসসিতে অত জায়গা নেই, আমরা এতজন ওখানে থাকতে পারবো, আপনি আসুন আমাদের সঙ্গে মিটিং করুন, তালিকা দিন। তিনি তখন আবার ডিভাইড রুল পলিসি খেললেন। তিনি বলছেন আমি ফার্স্ট ফেজের ছেলে, 1ম থেকে 3rd ভ্যালিড, 4th থেকে বাকিটা ইনভ্যালিড। কেন সেটা বললেন? সে সময় আমরা দেখেছি, আমরা এই পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে কাউন্সেলিং, ইন্টারভিউ, প্রত্যেকটার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, টাইম কিলিং করা হয়েছে। আমাদের এসএসসি ভবন থেকে শিক্ষা দপ্তর থেকে হাবি জাবি সব জায়গায় গিয়েছি আমরা। তারপর দাড়িভিট কাণ্ড হয়েছে। দাড়িভিট কাণ্ড কার জন্য হয়েছে? রোস্টার প্রবলেমের জন্য হয়েছে। রোস্টার প্রবলেম কি ছাত্ররা করে? তারপরে ইলেকশন এসছে, এটা গেজেট প্রকাশ হয়েছে তার জন্য। এর জন্য আমরা যাই না। আমরা চাই এখানে কোনো কাউন্সিলিং, কখনো মেধার মাপকাঠি হতে পারে না। এখানে হচ্ছে একদল যোগ্য, একদল অযোগ্য। আর আমরা বলতে চাই, আমরা কিন্তু কেউ কোনো অযোগ্য স্কুল যাচ্ছি না। আমরা যতদিন পর্যন্ত না ডিআইদের স্যারের সঙ্গে আমাদের কথা হচ্ছে, অযোগ্যদের টার্মিনেট করা হচ্ছে, ততদিন পর্যন্ত ওদের সঙ্গে আমরা স্টাফ রুম শেয়ার করব না। শেষ বাক্যটা আবার রিপিট করতে বলবো, সেটা হচ্ছে রাকেশ, আপনি বলছেন যে আপনারা স্কুল যাচ্ছেন না এবং যতদিন না অযোগ্যদের একেবারে স্পষ্ট চিহ্নিত করা হচ্ছে আপনারা ততদিন স্কুল যাচ্ছেন না। কিন্তু এইখানে একটা আছে, সেটা হচ্ছে স্কুল না গেলে আপনারা তো বেতনও পাবেন না। আমরা বলছি দেখুন, স্কুল যাচ্ছি না, বেতন নিয়ে আমরা যতটা না এখন চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত আমরা সম্মান নিয়ে। আমরা মনে করি আমরা বাই চয়েস টিচার, আমাদের কিন্তু প্রচুর স্কোপ ছিল। আমি একজন ফিজিক্সের ছেলে, আমি আমার ইচ্ছেতে শিক্ষকতা, কারণ শিক্ষকতা আমার ভালো লাগে। আমার ওয়াইফ নিজে ম্যাথামেটিক্সের টিচার। কিন্তু সুমনদা, বিষয়টা হচ্ছে কি, আমরা বেতনের থেকেও বেশি, আপনি দেখবেন আমাদের বলা হচ্ছে যোগ্য চাকরিহারা। উপরন্তু এই বেতন তো 31শে ডিসেম্বর অবধি। দেখুন, আমাদের বলা হচ্ছে যোগ্য চাকরিহারা। এই শব্দবন্ধ দুটি পরস্পর বিরোধী। যোগ্য কোনোদিনও চাকরিহারা হতে পারে না, এটা আমরা মনে করি। এবং একদম আরেকটা কথা, আমরা কিন্তু ক্লাস করাবো, আমরা স্কুলে ঢুকবো না। আমরা ছাত্রের কথা ভেবে, শিক্ষার কথা ভেবে, আমরা স্কুলের পাশে যে ছাদটা তোলা আছে আমরা সেখানে ক্লাস করাবো, ফ্রিতেই করাবো। কিন্তু আমরা এই চোরেদের সঙ্গে স্টাফ রুম সিলেকশন করবো না। আরেকটা কথা বলি সকলে, আমাদের নিয়ে রাজনীতি বন্ধ করুন, আমি অনুগ্রহ করে বলছি। কারণ রাজনীতির ঊর্ধ্বে আমরা রাজনীতি বুঝি না, আমরা রং বুঝি না। কোনো দল বলছে আমরা নাকি একটা খারাপ প্রোডাক্ট থেকে বেরিয়ে আসে, আমরা খারাপ মেশিন থেকে বেরিয়ে আসে খারাপ প্রোডাক্ট। আমি বলতে চাই আমরা প্রোডাক্ট নই। কেউ আমাদের লাঠির ইঞ্চি দেখাচ্ছেন, আমি তার থেকে বেশি বলতে চাই আমাদের লাঠির থেকে হিম্মতের ইঞ্চি আরো অনেক বেশি। আমি আপনাকে জানিয়ে রাখি রাকেশ, প্রত্যেক যোগ্য শিক্ষকের পেছনে গোটা সমাজ আছে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন এই রাকেশরা যখন তাদের ক্ষোভ আছড়ে পড়লো এসএসসি দফতরের সামনে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। চেয়ারম্যানের পদত্যাগ চাই এক্ষুনি, অপদার্থ একটা চেয়ারম্যান, অপদার্থ কমিশন। ডেডলাইন পেরোনোর পরও যোগ্য অযোগ্য তালিকার সামনে আনলো না স্কুল সার্ভিস কমিশন। আর তারপরে এসএসসি ভবনের সামনে তৈরি হলো ধুন্ধুমার। সোমবার সকাল থেকে যে আন্দোলন চলছিল এসএসসি ভবনের বাইরে, ঘড়ির কাঁটা সন্ধে 6টা পেরোতেই সেই ঢেউ গিয়ে আছড়ে পড়ল একেবারে এসএসসি ভবনের দোরগোড়ায়। উঠল এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। চড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এখানে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে চেয়ারম্যান নামতে পারবেন না। শিক্ষামন্ত্রী চেয়ারম্যানকে আজকে পদত্যাগ করতে হবে। তালিকা না দেয়, ওর বাপের হিম্মত নাই বেরোবে এখান থেকে। আমাদের আজকে রাত্রি 12টায় সারা রাত পরে থাকবো, চেয়ারম্যানকে বেরোতে দেবো না।
যতক্ষণ না এসএসসি যোগ্য অযোগ্যর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে এবং ওএমআর এর মিরর ইমেজ সামনে আনছে, ততক্ষণ অবস্থান তুলবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অর্থাৎ যে বিক্ষোভটা ছিল রাস্তার মধ্যে, সেই বিক্ষোভ একদম স্কুল সার্ভিস কমিশনের সামনে চলে এসছে। এই ললিপপ নিয়ে আমরা বাড়ি যাব না, এই রাজপথে আমরা থাকবো যতক্ষণ না এর লিস্ট পাচ্ছি। যতক্ষণ না লিস্ট পাচ্ছি ততক্ষণ এই রাজপথেই আমরা থাকবো। ঘড়ির কাঁটা যত এগোয় ততই বাড়তে থাকে আন্দোলনের ঝাঁজ। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, এই অনুষ্ঠানে সরাসরি যে উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন সেটা টানা ওখানকার লাইভ পরিস্থিতি, লাইভ সিচুয়েশন সরাসরি আমরা তুলে ধরছি এই অনুষ্ঠানে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। আজকেই সেই 21 তারিখ, সেই 21শে এপ্রিল, যেটা এদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তালিকা প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত 8:26 অবধি কোনো তালিকা প্রকাশিত হয়নি। বিশ্বনাথ দা। সুমনদা, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এই চাকরিহারাদের কার্যত শিক্ষক বিদ্রোহে রূপান্তরিত করলো। ছিল চাকরিহারাদের আন্দোলন, আজকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা শিক্ষক বিদ্রোহ রূপ নিয়েছে। এবং এর জন্য যদি কেউ একটা মানুষ দায়ী হয় তাহলে এই পুরো দায়িত্বটা কিন্তু রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে। দেখুন সুমনদা, শিক্ষামন্ত্রী 10ই এপ্রিল জনসমক্ষে ঘোষণা করলেন যে 21 তারিখের মধ্যে এসএসসি যোগ্যদের তালিকা জানিয়ে দিবে। তাহলে কেন এত ঢাক ঢাক গুড়গুড়? আপনারা যদি সত্যি জানানোর থাকে আপনারা 21 তারিখ পর্যন্তই বা কেন যাবেন? কি কারণে? কোন জিনিস আপনাদের গোপন করতে হচ্ছে? নাকি আইনি পরামর্শ নিতে গিয়ে আপনারা ভাবেননি যে এই ঘোষণার ইম্প্যাক্ট কি পড়তে পারে? আদতেও আপনারা কি যোগ্য অযোগ্য বাছার মতন জায়গায় আছেন? না, আমার যদি ইচ্ছেই না থাকে আমি প্রতিশ্রুতি কেন দেবো এত অসংখ্য মানুষকে? এই ছেলেদের নিয়ে খেলছেন কেন? বারবার আপনারা শুধু চালাকি দিয়ে ধামাচাপা দিতে চাইছেন। চালাকি দিয়ে এই ছেলে মেয়েগুলোকে যারা চাকরিহারা তাদেরকে আপনারা প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছেন, প্রতিনিয়ত রাজনৈতিক ধোঁকা আপনারা দিচ্ছেন এবং নিজেদেরকে কভার আপ করছেন। পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে যখন এই পুরো ঘটনাটা বছরকে বছর যে চলছে, এই চাকরিহারাদের জন্য যদি একমাত্র কেউ দায়ী হয় তাহলে তৃণমূল দল হিসাবে দায়ী, তৃণমূলের সরকার দায়ী। তৃণমূলের দল হিসাবে এই কারণে দায়ী যে তৃণমূল কংগ্রেসের নেতারা দুহাত তুলে টাকা তুলেছে, টাকা তুলে এই পুরো প্রক্রিয়াটাকে কুলসিত করেছে। এবং আজকে যোগ্যরা যে চাকরি হারালো তার জন্য যদি একমাত্র দায়ী থাকে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতা তৃণমূল কংগ্রেস দল হিসাবে দায়ী। এবং একইভাবে বলতে চাই আপনাকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যৌথ দায়িত্বের মধ্যে আছেন, যিনি মন্ত্রিসভা নেতৃত্ব দেন, তিনি কোনো মতেই আজকে এই যে শিক্ষক বিদ্রোহ, এই শিক্ষক বিদ্রোহের জন্য দায়ী মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি করব। এই কারণে দিনের পর দিন যখন যোগ্য অযোগ্যতার প্রশ্নটা আসছে তখন আপনার সরকার কেন যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে কোর্টের কাছে রাখেনি? আজকে শেষ বেলায় আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 21 তারিখের মধ্যে যোগ্যদের তালিকা দিবেন। আজকে কেন সেই তালিকা আপনারা দিতে পারলেন না? তার কারণ হলো যে যোগ্য অযোগ্যতার মাপকাঠি আপনাদের কাছে নেই। এতটাই জল ঢুকিয়ে দিচ্ছেন, এতটাই অযোগ্যদের দিয়ে ভরিয়ে দিয়েছেন যে যোগ্য অযোগ্য তালিকাটা আপনারা পরিষ্কার করে প্রকাশ করতে পারছেন না। এখন বলছেন যে 1 থেকে 3 নম্বর পর্যন্ত যে কাউন্সিলিং হয়েছে সেই পর্যন্ত যোগ্য, তার পরবর্তীগুলো 4 থেকে 8 নম্বর যোগ্য নয়। প্রশ্নটা হচ্ছে যে 1 থেকে 3 নম্বর যে নির্দিষ্ট করে যোগ্য সেটাও বাক্যে প্রমাণ করবে, আর 4 থেকে 8-এর মধ্যে যে যোগ্য নেই সেটাই বাক্যে বলবে। এবং যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, পরবর্তী পর্যায়ের বিভিন্ন সময় আপনারা কেউ 6 মাস, কেউ 1 বছর পরে আপনারা কেন শুনানি করেছেন? 1 বছরের মধ্যে তো আপনাদের কাউন্সিলিং করার কথা ছিল, 1 বছরের মধ্যে কাউন্সিলিং করার কথা ছিল। আপনারা আইন ভেঙে বছরকে বছর ধরে কাউন্সিলিং করেছেন। কার স্বার্থে? কিসের জন্য? কোন দুর্নীতি তৈরি করে সেগুলোকে ঢাকবার জন্য আপনাদের কাউন্সিলিং বারবার বিভিন্ন পর্যায়ে হয়েছে। ফলে আমি আজকে বলছি যে যারা শিক্ষক বিদ্রোহ করছেন নিশ্চয়ই দাবি দাবা আরও তাদের আছে। 2 কোটি টাকায় যথেষ্ট নয় আমি মনে করি। একজন শিক্ষক পেনশন পর্যন্ত যদি যেত তাহলে তার 5 কোটি টাকা একজন যোগ্য প্রার্থীর অন্তত 5 থেকে 10 কোটি টাকা আসতো। মুখ্যমন্ত্রীর কাছে দাবি করতে গেলে 10 কোটি টাকাই দাবি আপনাদের করতে হবে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে আজকে যারা
মানে চাকরি হারালেন, টাকা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে তাদের বাড়িগুলো চড়াও হওয়া উচিত, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত কোন কোন তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়েছে, এবং মুখ্যমন্ত্রীকেও প্রশ্ন করা উচিত আপনাদের যে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন আর দিনের পর দিন চাকরি চুরি করেছে আপনার নেতারা, আপনি কেন তাদেরকে বিহিত করেননি? আপনি বিরোধীদের যে পুলিশ লেলিয়ে দিতে পারেন, আপনার যে নেতারা দুহাত করে টাকা তুলেছে আমাদের থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি কেন? একটা সিঙ্গেল ব্যবস্থা রাজ্য পুলিশ কেন নিতে পারেনি দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে? আজকে এই অসহায়তা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তার দলের জন্য আজকে ছেলেমেয়েদের বিদ্রোহ চেহারা নিয়েছে, চোখের জল তাদের চোখের জলে ভাসছে রাস্তা। একদম ধন্যবাদ বিশ্বনাথ দা, আমি অনির্বাণের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের বলবো যে আমরা মনে করি আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত, আইন নিজের হাতে নেওয়া উচিত নয়। কিন্তু বিশ্বনাথ দা একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, বছরকে বছর কাউন্সেলিং কে চালাতে বলল? ইস্যুটা হচ্ছে আমি বছরকে বছর কোট অ্যান্ড কোট কাউন্সেলিং চালাচ্ছি, কিন্তু 1 বছরের মধ্যে ওএমআর শিটগুলো ধ্বংস করে দিচ্ছি। অর্থাৎ আমি পুরো কয়েক হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের ভবিষ্যৎ কার্যত আগুন লাগাচ্ছি, কিন্তু তার জন্য ওএমআর শিটটাকে আমি কিন্তু সংরক্ষণ করছি না। কি বিচিত্র কাজ করেছে এসএসসি দিনের পর দিন ধরে। অ্যাকচুয়ালি এই অসংখ্য আজকে যারা রাস্তায় বসেছেন, আক্ষরিক অর্থেই রাস্তায় এসে বসেছেন, তাদের ভাগ্যকে কার্যত ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছে এসএসসির একটার পর একটা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা সিদ্ধান্ত। একদিকে 1 বছরের মধ্যে কাউন্সেলিং শেষ করছি না, আর অন্যদিকে 1 বছরের মধ্যেই 1 বছর শেষ হওয়া মাত্র সমস্ত ওএমআর শিট নষ্ট করে দিচ্ছি। আমার পরের প্রতিবেদন এই মানুষগুলোর ভাগ্য নিয়ে। দেখুন আজকে কি হলো। নতুন বিতর্ক, প্রবল উত্তেজনা, ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা এসএসসি ভবনের সামনে। আমাদেরকে বলা ছিল যোগ্য এবং অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে, কিন্তু পুরো একটা নোংরামি খেলা হয়েছে। ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং কে ডেকে বাকি রাখবো অবৈধ। কেন এটা কি আলাদা করে দেওয়া হচ্ছে, যাতে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য আলাদা প্ল্যান চলছে? এই মানুষগুলোই শেখান জীবনের পাঠ, শৃঙ্খলতা, সমাজবোধ, কিন্তু জীবিকা হারিয়ে আজ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারাই আজ ক্ষুব্ধ, উত্তেজিত। নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় ধৈর্য হারিয়ে ফেললেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। সারা রাত পরে থাকবো, চেয়ারম্যানকে বেরোতে দেবো না, তালিকা দিয়ে বেরোতে হবে। কথা ছিল সোমবার বিকেলে যোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সকাল থেকে আচার্য সদনের সামনে ঝাঁজ বাড়াতে থাকেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। এরই মধ্যে বিকেলে এসএসসির অফিস আচার্য সদনে বৈঠকে বসেন চাকরি হারাদের প্রতিনিধি দল। সূত্রের দাবি, সেই বৈঠকে উপস্থিত চাকরিহারাদের কাছ থেকে বার্তা আসে প্রথম 3টি কাউন্সেলিং এ নিযুক্তদের যোগ্য বলে ধরা হবে। 1 বছর পর যাদের কাউন্সেলিং হয়েছে তারা অযোগ্য। এই বার্তা বাইরে আসার পরেই উন্মত্ত হয়ে ওঠেন চাকরিহারারা। এসএসসি ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। কেন সবার নাম যোগ্যতা নিরিখে থাকবে না, এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলছে, আমাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে এই কমিশন। প্রতিটা প্রথম থেকে মিথ্যা কথা বলে যাচ্ছে এই কমিশন। আমরা এর সুবিচার চাই। চেয়ারম্যানের পদত্যাগ চাই এক্ষুনি অপদার্থ একটা চেয়ারম্যান, অপদার্থ কমিশন, এই কমিশনকে আগে সরতে হবে। বাইরে ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ। যারা রাস্তার মধ্যে বসেছিলেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছেন এবং পুলিশের সামনে পুলিশের ঢাল তৈরি করা হয়েছে। পুলিশের অতিরিক্ত আরো ফোর্সকে নিয়ে আসা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আনটেন্ডেড সার্টিফিকেট দিতেই হবে, আনটেন্ডেডদের সার্টিফাই করতেই হবে। এটা এসএসসিকেই করতে হবে, শুধু সিবিআই করলে হবে না। কয়েকজন অযোগ্যদের জন্য তাদের আজ রাস্তায় নামতে হয়েছে। জীবিকা অনিশ্চিত, ভেবেছিলেন কোনো দিশা দেখতে পাবেন, কিন্তু এসএসসির এদিনের ভূমিকায় তাদের ধৈর্যের বাঁধ ভাঙে। প্রসেনজিৎ অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
অনির্বাণ, সাধারণভাবে এই রাজ্য বিরোধীদের আন্দোলন দেখতে অভ্যস্ত, কিন্তু আজকে এই রাস্তায় আক্ষরিক অর্থে, আবার বলছি, রাস্তায় বসে থাকা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু কোনো বিরোধী দলের নেতা নেত্রীদের দূরবীন দিয়েও সেখানে পাওয়া যাচ্ছে না। তাদের চোখে জল, তারা আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, অনেক সময় আবেগপ্রবণ হয়ে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার কথা বলছেন, যেটাকে আমরা সমর্থন করি না। কিন্তু এই আবেগ, আমি বলছি 21 তারিখ যদি তালিকা প্রকাশই না হয়, কেন বারবার প্রতিশ্রুতি দেওয়া হলো? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতদূর জানতে পারলাম, যারা ওখানে আন্দোলন করছেন তাদের প্রতিনিধি যারা, তাদের তরফ থেকে কিছু বক্তব্য আমরা শুনতে পেয়েছি, কিন্তু এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা যে তালিকা সংক্রান্ত তারা কি প্রকাশ করতে চাইছেন বা আদৌ চাইছেন কিনা এই প্রথম 3টে কাউন্সেলিং ইত্যাদি যেটা আমরা শুনছি, সেটা এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত আমরা কিছু যেহেতু শুনিনি, এবং দুতরফ থেকে যদি আমরা বিষয়টা জানতে না পারি, আমার মনে হয় একতরফাভাবে একটি কথা শুনে কোনো চূড়ান্ত অনির্বাণ, কিন্তু খুব একটা একতরফা নয়। তার কারণ হচ্ছে 13 জনের প্রতিনিধি নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর তারা ভেতরে ঢুকেছিলেন, ভেতর থেকে বেরিয়ে যা বললেন আমি আপনি একই সঙ্গে দেখলাম। আমি বলছি না যে তারা কিছু মিথ্যে কথা বলছেন ইচ্ছা করে বা ভুল বলছে, এটা আমি বলছি না, কিন্তু তারা যেটা বলছেন একইভাবে উল্টো দিকে যাদের সঙ্গে তাদের বার্তালাপটা হয়েছে, আলোচনা হয়েছে, তাদের তরফ থেকে যদি নির্দিষ্ট কোনো বার্তা আসতো তাহলে আমরা আরেকটু স্পষ্ট বিষয়টা বুঝতে পারতাম। এক্ষেত্রে প্রথম 3টি কাউন্সেলিংয়ে যারা ছিলেন তারাই যোগ্য, বাকির অযোগ্য ইত্যাদি যে আলোচনাগুলি হচ্ছে, দেখুন আমরা সুপ্রিম কোর্টের যে রায়টি পড়েছি সেখানে কিন্তু নির্দিষ্টভাবে যোগ্য এবং অযোগ্য, রাদার এইভাবে বিষয়টা ছিল না, টেন্টেড এবং নন টেন্টেড এরকম ছিল। সেইখানে সেই রায় নিয়ে একাধিক প্রশ্ন জনমানসে কিন্তু রয়েছে, যে টেন্টেড নন টেন্টেড 6276, যদি আমার সংখ্যাটা খুব ভুল না হয়ে থাকে, তাদেরকে টেন্টেড বলে সুপ্রিম কোর্ট জানাচ্ছেন, সেটা এসএসসিরই দেওয়া তথ্যের ভিত্তিতে, যেটা কিনা আবার এসএসসি বলেছে যে আমরা সিবিআই থেকে মূলত সেই তথ্যগুলো পেয়েছি। অর্থাৎ এখানে 6276 জন যে তারা যে টেন্টেড এবং বাকিরা যে নন, এটা মোরাললেস প্রাইম অফিসে এস্টাবলিশড। এবং এক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স ভার্সেস সার্ভিস জুরিসপ্রুডেন্স, যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে এরকম ইত্যাদি ইত্যাদি হয়, সার্ভিস জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে যেহেতু কিছু অসঙ্গতি রয়েছে, তো গোড়াটা বাতিলটা জায়েজ। আমার এখানে পাল্টা আর্গুমেন্ট থাকবে যে আপনি যে কোনো জুরিসপ্রুডেন্স ফলো নিশ্চয়ই করতে পারেন, সেটা করা কিভাবে হবে যাতে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস বাড়বে না কমবে। এখানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা আমি বাড়িয়ে দেওয়ার জন্য একদম চোখ কান বুঝে একটা সার্টেন জুরিসপ্রুডেন্স ফলো করব, একটা সার্টেন পদ্ধতি ফলো করব। হতোই না যদি এসএসসি বলতো যে অযোগ্যদের বাইরে যে তালিকা তারা প্রত্যেকে যোগ্য, সেইটা বলেনি বলেই তো এই ক্রাইসিস। যেটা আজকে তারা বলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা যদি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি সফরের কোনো পর্যায়ে বলতেন, তাহলে আজকে রিভিউ পিটিশনের জন্যও যেতে হতো না, মামলা শেষ হয়ে যেত। কাউন্টার বক্তব্য এটাই থাকে, তারা বাকিরা যে সবাই অযোগ্য সেটাও তো বলেনি। আপনি এখানে বেনিফিট অফ ডাউট দেওয়ার বদলে উল্টোটা করলেন, যে আপনি ধরে নিলেন, আপনি পরীক্ষা নিয়েছেন, আপনি এতজনকে অযোগ্য বলছেন, বাকিরা যোগ্য বলা তো আপনারই দায়িত্ব। নিশ্চয়ই, তারা তো এটা বলেনি যে এটা অযোগ্য, আমি ডেফিনেটলি বলছি। এখানে এসএসসির সেই সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন, আছেন না নেই, অভিযোগ আছে না নেই, সেই নিয়ে তদন্ত তো হচ্ছে। হায়েস্ট পানিশমেন্ট তাদের হোক, সেই সময় যিনি শিক্ষামন্ত্রী তিনি বাদ দিয়ে, যদিও বাকিরা সবাই ছাড়া পেয়ে গেছেন, কিন্তু ক্রিমিনালিটির যে ইনভেস্টিগেশন, তার যে ট্রায়াল, সেটার নিরিখে তাদের যা শাস্তি হওয়ার হোক, তাদের দোষের শাস্তি বা তাদের অপরাধের শাস্তি এই বাকি যারা চাকরি প্রার্থী বা চাকরি করেছেন তাদের ওপর কেন পড়বে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নটা কিন্তু শুধু আমরা আমাদের রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে করছি এমনটা নয়। যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু সরাসরি নির্দিষ্টভাবে সিপিএম এর আইনজীবীদের দিকে আঙুল তুলেছেন, তার একাধিক প্রমাণ আছে, একাধিক অনুষ্ঠানে তারা বলেছেন যে এরা বঞ্চিত যারা তাদের চাকরি করে দেবে বলে মামলা করে কার্যত আমাদের সবাইকে পথে বসালো। এখানে দেখুন রাজনৈতিক লড়াইয়ের জায়গায়, তার মানে অনির্বাণ, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই সিপিএম আইনজীবীদের কথাতেই চলে না, একেবারেই আমি সেটা বলছি না, কিন্তু সবাইকে বঞ্চিত করছেন, তাই তো দাঁড়াচ্ছে। যে লজিকের ভিত্তিতে এই 26,000-এর প্যানেল বাতিল হয়, সেখানে রায়ে বলা হয়েছে স্যাংটিটি অফ দ্য প্রসেস হ্যাজ বিন কম্প্রোমাইজড। এই একই কথা NEET নিট 2024-এর ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিল একই কথা, যে স্যাংটিটি অফ দ্য প্রসেস হ্যাজ বিন কম্প্রোমাইজ। কিন্তু সেখানে গোটা প্যানেল বাতিল হয়নি কেন? না, এতে ওই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা আছে, অনেকে প্রেজুডিসড হবে। কিন্তু এক্ষেত্রে একই লজিক দেখিয়ে গোটা প্যানেলটা বাতিল হচ্ছে, সেইখানেই প্রশ্নটা থাকে। আপনারা যারা দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন প্রত্যেককে শাস্তি দিন, সেটা নিয়ে কারো কিছু বলার নেই। রাজনীতির লড়াই রাজনীতির ময়দানের দলগুলি বুঝে নেবে, কিন্তু এই রাজনীতির লড়াই বা এই অপরাধের দায় কেন চাকরি যারা করছেন, যারা নির্দোষ, তাদের ঘাড়ে কেন পড়বে, সেই প্রশ্নটা থেকে যায়। বেশ, আমি সুদীপ্ত আছেন আমার সঙ্গে, আমার পরের বক্তা, কিন্তু তার আগে আমি দুটো কথা বলবো। এক হচ্ছে, যদি সিপিএমের আইনজীবীরা এতটাই প্রভাবশালী হয়ে থাকেন, তাহলে আমার আপনার করের টাকায় রাজ্য সরকার বা এসএসসি কেন বারবার কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি বা দীর্ঘ তালিকা এই আইনজীবীদের দাঁড় করান?
তাহলে তো মানে যা দাঁড়াচ্ছে তাহলে তো সিপিএম এর আইনজীবীদের কথাই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চলে। এবং এইখানে একটা শব্দবন্ধ আমি ধার করবো অনির্বাণের কাছ থেকে, যে হায়েস্ট পানিশমেন্ট, বিশ্বাস করুন আজকে মনে হচ্ছে যে হায়েস্ট পানিশমেন্ট ওই পার্থ চট্টোপাধ্যায় বা সুবীরেশ বাবুরা পাননি, হায়েস্ট পানিশমেন্ট পেয়েছেন এই হাজার হাজার আপনার সামনে এই মুহূর্তে স্ক্রিনে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, হায়েস্ট পানিশমেন্ট। আমি শুনছিলাম কথা যে একজন শিক্ষিকা তার স্বামীকে নিয়ে কেঁদে ফেলছেন, শিক্ষক চোখের জল ধরে রাখতে পারছেন না, কখনো আবেগ বিহ্বল হয়ে চিৎকার করে উঠছেন, বলছেন যে কাউকে বেরোতে দেবো না। আমি বলছি এই আবেগকে আমি কিভাবে বলি যে আনজাস্টিফাইড, কারণ একটা যুবকের কত বছরের পরিশ্রমে সে শিক্ষকের মেরিটের মেধার জন্য মেধার বেসিসে সে শিক্ষকের চেয়ার অবধি পৌঁছেছিল। আজকে এক খোঁচায় এসএসসি কবে কাউন্সিলিং করেছে, 1 বছরের ভেতরে না বাইরে, তাতে যদি তার চাকরি চলে যায় এবং এসএসসি তার দায় না দেয়, সেই ভুলের জন্য এসএসসি ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এই অসহায় শিক্ষকদের। আমি এখান থেকে আমার পরের বক্তা সুদীপ্তপুর কাছে যাব। সুদীপ। সুমনদা, প্রথমেই বলি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে যে বলা হচ্ছে যে এরা হলো প্রমাণিত টেন্টেড, তার মানে বাকিরা নন টেন্টেড, একদমই না। সুপ্রিম কোর্ট বলেছে আপাতত এই 6200 জনকে এসএসসি অ্যাডমিট করেছে টেন্টেড, বাকিরা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। কিন্তু 31 নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে প্যানেল ভ্যালিড ছিল 1 বছর, 1 বছরের পরে যা যা নিয়োগ হয়েছে প্রত্যেকটা বেআইনি, এবং এসএসসি যে বলেছে তারা প্যানেলের মেয়াদ বাড়াচ্ছে সেটাও বেআইনি, কারণ তার জন্য তারা কোনো পারমিশন নেয়নি। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সুমনদা, খুব অবাক হবেন না, এইখানে দুর্নীতি এসএসসির মজ্জায় চলে গেছে। আমরা কি শুনলাম, যদি সেটা সত্যি হয়, যে যারা ভাইরা যারা গেছিলেন তারা বললেন যে চেয়ারম্যান বলেছে যে 3rd ফেজের পর থেকে যা যা নিয়োগ হয়েছে প্রত্যেকটা বেআইনি, এটা আমরা কিন্তু সবাই শুনলাম। আপনাকে আমি কটা ফিগার দিই। 11-12 ক্ষেত্রে প্যানেল বেরিয়েছিল 12/3/2018, 3rd ফেজ কাউন্সিলিং হয়েছে 26/3/2019। আচ্ছা, নিয়ম অনুযায়ী হলো 1 বছর প্যানেলের ভ্যালিডিটি, হিসেব মতন 11-12 বেআইনি নিয়োগ 2nd ফেজের পর থেকে। আমি কিন্তু বলছি না যে কেন এই নিয়োগ হচ্ছে, সেটা পরের বিষয়। আমি 9-10 ক্ষেত্রে আসছি, এটা বললাম 11-12। 9-10 প্যানেল বেরিয়েছিল, আপনাকে আমি বলছি 12/3/2018, আর 3rd ফেজ কাউন্সিলিং কবে হয়েছে দেখুন 26/3/2019। তার মানে এইখানেও মিথ্যাচার করছে কমিশন যে 3rd ফেজের পর থেকে বেআইনি, 2nd ফেজ কাউন্সিলিংয়ের পর থেকে যতগুলো কাউন্সিলিং হয়েছে আইন অনুযায়ী এসএসসির রুল অনুযায়ী প্রত্যেকটা বেআইনি, কারণ রুল 15 বলছে প্যানেলের ভ্যালিডিটি 1 বছর, 1 বছরের পরে যে কোনো নিয়োগই হলো বেআইনি। এবার প্রশ্ন হলো যে এই লিস্ট এখনো অবধি কেন, বারবার আমরা বলছিলাম যে এসএসসি চায় না যোগ্য অযোগ্য পৃথকীকরণ, আজকে কিন্তু এটা সবাই জানলে, আমি শুধু জানি না, এই রুলটা এসএসসির তৈরি করা রুল, সরকারের তৈরি করা রুল। তারা কিন্তু হাইকোর্টেই প্রথমে এটা বলতে পারতো, ডিভিশন বেঞ্চে বলতে পারতো, সুপ্রিম কোর্টে বলতে পারতো, বললো না। যখন সুপ্রিম কোর্ট বলল, তারপরে এসেও এতদিন পরে গিয়েও তারা এটা বলছে, কিন্তু তাও অদ্ভুত ব্যাপার, 1 বছরের মধ্যে ওয়েমার নষ্ট করে দিচ্ছে, কিন্তু 1 বছরের মধ্যে কাউন্সিলিংটা কমপ্লিট করতে পারছে না। আরেকটা গুরুত্বপূর্ণ, আজকের দিনটা 21, আপনারা বলছেন যে ব্রাত্য বসু তো 15 দিন আগে বলেছিলেন 21 তারিখে আমি বার করব, 15 দিন আগে না। আপনারা যদি জানেন 22 এপ্রিল 2024 মহামান্য ডিভিশন বেঞ্চ আমাদের হাইকোর্টের অর্ডার দিয়েছিল প্যারাগ্রাফ 363 রোমান 3, যে এসএসসিকে 1 মাসের মধ্যে সমস্ত ওয়েমার 22 লক্ষ ওয়েমার পাবলিশ করতে হবে। আজকে গিয়ে দাঁড়ালো 21 এপ্রিল, 1 বছর হয়ে গেল, সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ ছিল না, আজ অবধি কেন ওয়েমার শিট পাবলিশ করতে পারলো না, যেখানে গিয়ে 18 জানুয়ারি 2024 আরটিআইতে এক চাকরি প্রার্থীকে ওয়েমার দেওয়া হলো। তাহলে 22 লক্ষ ওয়েমার পাবলিশ করলো না কেন? এইবার আসি কাউন্সিলিং কেন হলো না। অর্থাৎ তুমিও মনে করছো যে 22 লক্ষ ওয়েমারই সংরক্ষিত আছে? একদম, তা না হলে আমি যদি মনে করি 22 লক্ষ ওয়েমার নষ্ট করে দিয়েছে, তাহলে এর আগের অনুষ্ঠানে আপনিও দেখিয়েছেন, আমরাও দেখিয়েছি,
18ই জানুয়ারি 2024 যখন ডিভিশন কিন্তু শুধু তো আমি বলছি, আমি প্লিজ তোমার ইন্টারাপ্ট করছি, এত গুরুত্বপূর্ণ 22 লক্ষ ওয়েমারের যদি তার কাছে সংরক্ষিত থাকে, এতগুলো ছেলে মেয়ে আজকে রুজি রুটি হারাচ্ছে, রাস্তায় বসে পড়েছে, তাহলে ওই ওয়েমার বের করে দিলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আপনাকে আমি প্রথম বলছি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে যখন এই মামলা হচ্ছিল, হ্যাঁ, তখন উনি বলেন যে এই ওয়েমার অনেক শূন্য পেয়ে 53 পেয়েছে, আপনারাও দেখিয়েছেন। তখন বলা হয় আপনারা নাম দিয়ে এই ওয়েমার পাবলিশ করুন যাতে সবাই জানুক কে দুর্নীতি করে চাকরি পেয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ করে যেরকম এই শূন্য পাওয়া ক্যান্ডিডেটরাও অ্যাপিল করেছিল, রাজ্য সরকারও অ্যাপিল করেছিল যাতে পাবলিশ না হয়। এই আটকানোর কেন আমি আটকাবো? যদি আমি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকি, আমি তাহলে কেন এই রায়ের বিরুদ্ধে আপিল করব? তখনই যদি রায় মেনে নিত তাহলে কিন্তু এদের চাকরি যেত, যারা আজকে বলছে যোগ্য তাদের চাকরি কিন্তু বেঁচে যেত, সুপ্রিম কোর্ট অবধি যেত না। আরেকটা আমি আপনাকে বলছি যে কেন সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের পরে এত দেরি করলো, 1 বছর 6 মাস 7 মাস? কারণ যত দুর্নীতি, ওয়েমার, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, এর সিংহভাগ চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হলো 3rd to 8th ফেজ অবধি। এই অযোগ্যদের এই যোগ্যদের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্যই এই কাউন্সিলিংয়ের এত দেরি, আর কোনো কারণ নেই। আর আপনি আজকের দিনে দাঁড়িয়ে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন, অনির্বাণ বলল যে এই রায় আমি মানি না। রায় মানি না বলেনি, আমি স্ট্যান্ড টু বি কারেক্টেড, বললো এই রায় হিউম্যানিটেরিয়ান। ভালো কথা, আপনারা রিভিউ করলেন না কেন আপনার সরকার? উল্টে যেদিন রায় বেরিয়েছে তারপরে MA অ্যাপ্লিকেশন করে বলল আমরা এই রায় মেনে নিচ্ছি, আমরা নতুন পরীক্ষা নেব। তাহলে আপনারা গিয়ে এখনও কেন বলছেন আমরা যোগ্যদের পাশে আছি, আমরা যোগ্যদের চাকরি যেতে দেব না? আপনি তাদের বলুন যে আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আপনারা পড়াশোনা করুন, আমরা দ্রুত পরীক্ষা নেব। এখনও কেন বলে যাচ্ছে আমরা যোগ্যদের চাকরি বাঁচাবো? আর এই যোগ্যর তালিকা পর্যন্ত প্রকাশ করতে পারছে না। উল্টে আজকে দেখা গেল যে এই লিস্ট আদৌ পাবলিশ হবে কিনা আমি জানি না, এটা অদ্ভুত বিষয়। আজকে তো কন্টেম্প ম্যাটার হাইকোর্টে উঠেছিল, হাইকোর্টও প্রশ্ন করলো আপনারা এতদিনে ওয়েমার কেন পাবলিশ করেননি? এক, দ্বিতীয়ত কেন এটা জরুরি যে কারা টেন্টেড তাদের লিস্ট বার করা? আপনি জানেন ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট দুজনেই বলেছেন যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। একদম, এই বেআইনি চাকরির জন্য আজকেও মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সে প্রশ্ন হচ্ছে, আমি বিস্তারিত যাব, কিন্তু তার আগে দ্রুত দুটো জিনিস আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে 11ই এপ্রিল সল্টলেকের করুণাময়ীতে টেলিভিশন লাইব্রেরিতে এখনও সংরক্ষিত আছে যে চাকরিহারারা যে ওয়েমার নিয়ে এত বিতর্ক, কি বলছেন এই চাকরিহারা শিক্ষকরা, তাদের ওয়েমার শিট নিয়ে একবার শোনাবো। এটা আমাদের ওয়েমার, এটা এসএসসি তার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেটা তারা সিবিআই এর থেকে উদ্ধার করেছে এবং সেটাকে সিবিআই কোর্টেতে বলেছে যে না, এই ওএমআর উপর কোনো রকম ম্যানিপুলেশন করা হয়নি। এসএসসি এটাকে অ্যাকসেপ্ট করেছে। তারপরেও আমরা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিকা কর্মীবৃন্দ, আমরা কেন গেলাম, কি অপরাধে আমরা বঞ্চিত হলাম কোর্টের রায়?